जनता का गढ़ है, किसी दल का नेता का गढ़ नहीं होता है। बांकीपुर जनता का गढ़ है। जनता जिसको चाहेगी वो बनेगा। चलो ना एक क्लिप देखे नहीं। जो व्यक्ति जो लोग मेरी ओबिचुरी लिख रहे हैं, मजाक उड़ा रहे हैं, वही लोग सबसे ज्यादा व्याकुल हैं, परेशान है कि इनसे बात करें, इनका इंटरव्यू करें। तो दैट शोज कि अभी मैं मरा नहीं हूं, अभी नहीं मरा हूं। जब मर जाऊंगा तो फिर लिखना। अभी मरा नहीं हूं, अभी कहानी बाकी है। গত কয়েকদিনে বিজেপি তাদের অপরাজেয় তকমা খুইতে বসেছে বা হারতে বসেছে। কেন বলছি? কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি বিভিন্ন ইস্যুতে বিজেপি মোটামুটি ব্যাকফুটে আছে, মানে ব্যাকফুটেই চলছে, নিজেদেরকে ডিফেন্ড করে চলছে বলা যায়। সবচেয়ে বড় ঝটকাটা এই যে ছাত্র আন্দোলন গেল সেখান থেকে শুরু করেছে। ছাত্র আন্দোলনে মানে তাদের কাছে এক প্রকার মাথা নত করতে বাধ্য হয়েছে বিজেপি সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন রকমভাবে ব্যাকফুটে থাকা এবং সেগুলোই প্রমাণ করে বিজেপি এই মুহূর্তে কতটা মানে একটা দুশ্চিন্তার মধ্যে বা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছে। যদিও লাস্ট যে বিধানসভা নির্বাচনগুলো হলো সেখানে পশ্চিমবঙ্গ জয়ী হয়েছে নতুন করে, আর বাকি রাজ্যগুলোতে তো আগে থেকেই ক্ষমতায় ছিল। যাই হোক, তো পশ্চিমবঙ্গ জয়ের পরেও বিজেপি মোটামুটি স্বস্তির মধ্যে নেই বলা যায়। তারা 2/3 আসন তৈরির লক্ষ্যে এগোতে চলেছে, কিন্তু তারপরেও বিভিন্ন রাজ্যে বিজেপি অস্বস্তিতে আছে। তার আরও একটা জ্বলন্ত উদাহরণ হলো যে এই যে গতকালকে নির্বাচনের মানে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হলো, সেটা হলো যে বাঁকিপুর, সেখানে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হলো এবং সেখানে দেখা গেল যে বিজেপি গত 30 বছরের যে আধিপত্য সেটা খুইয়ে বসলো। বিজেপির 30 বছরের আধিপত্য বা রাজত্ব সেখানে ভেঙে গেল। কারণ গত মানে 94 সাল বলা যায়, সেই 94 সাল থেকে বিজেপি সেই সিটটাতে মানে কখনোই হারেনি। সেই 94-95 সাল থেকে সিটটাতে হারেনি। সেই সিটে বিজেপি একাধিপত্য বজায় রেখেছে, সেখানে মানে জিতেই চলেছেন। মানে বর্তমান যে সর্বভারতীয় সভাপতি বিজেপির নীতিন নবীন, সেই সিটটা ধরে রেখেছিলেন এতদিন ধরে। তো 30 বছরের রাজত্ব অবশেষে ভেঙে গেছে। নীতিন নবীন এতদিন এমএলএ থাকলেও 2025-এর পরে তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত করা হয় এবং সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে সেই সিটে মানে বাঁকিপুরে তাকে ইস্তফা দিতে হয়েছিল। ফলে সেখানেই উপনির্বাচন অনুষ্ঠিত হলো এবং যে জনসুরজ পার্টির প্রধান বলা যায় প্রশান্ত কিশোর, এতদিন তিনি নির্বাচনে লড়াই করেননি। তিনি জনসুরজ পার্টি গড়ে তুলেছেন এবং গত যে বিধানসভা নির্বাচন হয়ে গেল সেই বিধানসভা নির্বাচনে 243টি সিটের মধ্যে 238টি সিটে লড়াই করেছিলেন সেই নতুন তৈরি হওয়া জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের। সেখানে প্রশান্ত কিশোর নিজে প্রার্থী ছিলেন না। এইবারে প্রার্থী হয়েছেন উপনির্বাচনে বাঁকিপুরে, সেখানে একটা কঠিন প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় মানে বলা যায় যে এতদিনের আধিপত্য বিস্তার করে একজন তাদের বিরুদ্ধে লড়াই করেছে। সেই বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে শেষ পর্যন্ত একটা বিশাল বড় মার্জিনে জয়ী হয়ে এসেছে। কত ভোটে জয়ী হয়েছে? 18,953 ভোটে, মানে বিশাল বড় ব্যবধানে জয়ী হয়েছে। মানে এটা বিজেপির জন্য সত্যি একটা অনিশ্চিত ভবিষ্যতের একটা সংকেত বলা যায়। মানে এই জয়ের পিছনে কারণ কি? অবশ্যই এই জয়ের পিছনে অনেকগুলো বা একাধিক কারণ থাকবে। বিশেষ করে এই মুহূর্তে সারা দেশে যেহেতু ইয়ং জেনারেশনের ভোটাধিকার বেশি, মানে সংখ্যার দিক থেকে যদি দেখি আমরা, সবচেয়ে বেশি ভোটাধিকার ইয়ং জেনারেশনের এই মুহূর্তে, মানে সেটা 25% প্লাস আর কি ইয়ং জেনারেশন। অবশ্যই সেই ইয়ং জেনারেশন এখন বিজেপি বিরোধী হাওয়ায় বা বিজেপি বিরোধী মতাদর্শে বিশ্বাসী। যদিও প্রশান্ত কিশোর যে বাঁকিপুরে জিতবেন সেটা একটা অনিশ্চয়তা ছিল, প্রশান্ত কিশোরের নিজের মধ্যে বিশ্বাস ছিল অবশ্যই, কিন্তু বিজেপির মতো একটা অপরাজেয় একাধিপত্য প্রতিষ্ঠাকারী দলকে এইভাবে হারাবে এত বড় মার্জিনে, যেখানে গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে বিহারে 60% মানুষের ভোট পেয়ে, সেখানে বিজেপি এইভাবে হিউজ মার্জিনে কয়েক মাসের ব্যবধানে জিতে আসবে, এটা মানে সত্যি অকল্পনীয়। যাই হোক, এই জয়ের একাধিক কারণ, সেগুলোর মধ্যে অবশ্যই যন্তর মন্তরে ছাত্র আন্দোলন এবং বিহারেও সেই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে কিভাবে সারা দেশে যেমন ছাত্রদের পেটানো হয়েছিল, বিহারেও সেভাবে ছাত্রদেরকে পেটানো হয়েছিল, তাদের উপর বিভিন্ন রকমভাবে জুলুম অত্যাচার করা হয়েছিল। ফলে ইয়ং জেনারেশন যাদের হিউজ ভোটাধিকার এই মুহূর্তে জনসংখ্যার বিচারে, তারা যে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এটাই স্বাভাবিক।
যাই হোক, এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা এবং দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে বিজেপি নেতাদের। সবচেয়ে বড় হচ্ছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের পরেই সেখানে এমন একজন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছিল, বর্তমান যে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, তার প্রতি কোনো মানুষের সমর্থন নেই বলা চলে, বেশিরভাগ মানুষের। কারণ সেই ব্যক্তি হিসেবেও মানুষটা অতটা পছন্দের নয়, বিশেষ করে বিজেপি নিজেদের মধ্যে থেকে অনেকের। ফলে তার বিরুদ্ধে ক্ষোভ আছে এবং সেইটাকে হাতিয়ার করেছে প্রশান্ত কিশোর সহ বিরোধী দলগুলো। যদিও বিরোধী দলগুলো কেউই পাত্তা পায়নি প্রশান্ত কিশোরের কাছে, সেখানে প্রশান্ত কিশোর ফার্স্ট পজিশন অথবা জয়ী হয়েছে বাকিপুরের ক্ষেত্রে বলছি, এবং দ্বিতীয় জায়গায় বিজেপি আছে, বাকিরা তৃতীয় স্থানে। তারপরেই তো যাই হোক, কথাটা হলো যে এখানে স্বাস্থ্যের অবনতি, শিক্ষার অবনতি এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দুর্নীতির অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিজেপি এমএলএদের। তো সেইখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের জয় অবশ্যই একটা বিজেপির জন্য অশনি সংকেত। চলুন একটা ক্লিপের মাধ্যমে প্রশান্ত কিশোরের কিছু বক্তব্য শুনে নিই। बांकीपुर की जनता की जीत है और जैसा कि चुनाव प्रचार के दौरान हम लोगों ने जो बात रखी थी, ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं, किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए, अच्छे आदमी को बनाइए ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बाकी विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। जिन लोगों ने मत दिया उनका धन्यवाद कर रहे हैं, जिन्होंने मत नहीं दिया है उनको यही कहेंगे कि आपसे आपका विश्वास जीतने के लिए और मेहनत और प्रयास करेंगे। लेकिन महत्वपूर्ण बात यह है कि बिहार को अच्छा नेतृत्व मिलना चाहिए, बिहार सुधरना चाहिए और लोकसभा से पहले मोदी जी को, भाजपा को, अमित शाह जी को ये देखना चाहिए कि बिहार में कैसे बेहतरी हो, बिहार में बच्चों को रोजगार कैसे हो, पलायन कैसे बंद हो। एकमात्र यही उद्देश्य है। हम लोग को विधायक बन के ठेका पट्टा नहीं करना है, एक और एकमात्र उद्देश्य है, चाहते हैं कि बिहार में बेहतरी हो। बिहार में भी सिर्फ 5 किलो अनाज के नाम पर, जाति के नाम पर, धर्म के नाम पर वोट न मांगा जाए। अगर 25 MP गुजरात से जीत कर गए हैं, प्रधानमंत्री बनाने में मोदी जी को गुजरात के लोगों ने योगदान किया है, तो बिहार के भी 13 करोड़ लोगों ने आंख बंद करके मोदी जी को वोट दिया है। तो जितनी चिंता उनको गुजरात की है उतनी थोड़ी चिंता उनको बिहार की भी करनी चाहिए। बिहार के जो 1 करोड़ से ज़्यादा बच्चे बाहर मजदूरी कर रहे हैं उनकी चिंता होनी चाहिए। बिहार के लिए कोई एक स्पेशल प्रोग्राम बनाना चाहिए ताकि बिहार से पलायन बंद हो। कोई भी बच्चा यहाँ से 10-15 हज़ार रुपये के लिए अपने घर, परिवार, समाज को छोड़कर उसको गुजरात, बॉम्बे, दिल्ली, कलकत्ता, कोयम्बटूर, तमिलनाडु, कर्नाटक न जाना पड़े। इसी उद्देश्य को लेकर हम लोग यहाँ आए हैं और आज की जीत उसी बात को फिर से मजबूत करने के लिए है कि एनडीए को, भाजपा को लोगों ने जिताया है। अब भाजपा के नेतृत्व की ये जिम्मेवारी है कि किसी ऐसे व्यक्ति को बिहार का मुख्यमंत्री बनाए जो कि बिहार में रोजगार लाए, बिहार में शिक्षा की स्थिति को सुधारे, भ्रष्टाचार कम हो और सबसे बढ़कर पलायन बंद हो। ये सीधा सीधा मैसेज है। 30 बरस का जो गढ़ है वो सिर्फ 30 दिनों में ढह गया। वो सिर्फ इसलिए ढहा है कि बिहार के लोग भी चाहते हैं कि अब 4 किलो 5 किलो अनाज और जाति से ऊपर उठकर हम लोग के बच्चों के पढ़ाई, रोजगार के लिए केंद्र सरकार और राज्य सरकार काम करे। अगर वो काम नहीं करेंगे तो आगे चुनाव के परिणाम उनको ऐसे ही देखने को मिलेंगे।